আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। বরাবরের মতো আজকে আমাদের জব সিলেকশন মডেল টেস্ট 8 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। আজকে আসলে বৃষ্টি স্নাত একটি দিন, বিকাল 4টার আগে বৃষ্টি হওয়ার কারণে অনেক শিক্ষার্থী আজকে উপস্থিত হতে পারেনি। তারপরেও বেশ কয়েকজন আজকে উপস্থিত হয়েছে, তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তা আমি আজকে আরেকটি বিষয় হচ্ছে, আজকে ভূমি ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা ছিল, সে কারণে অনেকে আসেননি। তো এখন যে কয়েকজন উপস্থিত হয়েছেন তাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়েছে। তা আমি অ্যানাউন্স করে দিচ্ছি যে কে কত নাম্বার পেয়েছে। প্রথমেই বরাবরের মতো আজকে এক্সপেক্ট করে নিয়ে, তারপরেও বিথি লিখিততে নাম্বার কম পেয়েছিল, তারপরে এমসিকিউতে নাম্বার বেশি পেয়ে প্রথম হয়েছে। সে 77.75 নাম্বার পেয়েছে। এখানেই আমি একটু বলে রাখি যে এমসিকিউ রিটেন একসাথে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনাদের একসাথে দুটাই প্রস্তুতি হয়, আর এর পাশাপাশি তো ভাইবার প্রস্তুতি চলবে, বক্তব্য উপস্থাপন করবে। তো এখন আপনার যে কোনো এক সাইডে আপনি এমসিকিউতে যদি একটু এগিয়ে থাকেন, তাহলে রিটেনেও একটু কম নাম্বার হলে সমস্যা নেই। আবার দেখা যাচ্ছে যে এমসিকিউ পাশের পরেও রিটেন নাম্বার যদি আপনার বেশি না হয়, তখনও অনেক ক্ষেত্রে চাকরির পাওয়ার দিক থেকে পিছিয়ে থাকতে হয়। তো যাই হোক, প্রথম হয়েছে বিথি, এরপরে শীতল আপু হয়েছে দ্বিতীয়, তিনি 73 পেয়েছেন। ফাতেমা আপা উনি 72 পেয়ে তৃতীয় হয়েছেন, এবং বৃষ্টি আপু উনি পেয়েছেন 70.75। এইখানে দেখেন যে 1.25 নাম্বারের কারণে কিন্তু ডিফারেন্সটা হয়েছে। এই ছোটখাটো ভুল বা নাম্বারের জন্যই কিন্তু অনেক ডিফারেন্স হয় চাকরি পরীক্ষায়। হ্যাঁ, এই ছোটখাটো নাম্বারের জন্য প্রায় 50-60 জন বা 100 জন ডিফারেন্স হয়। এখন লামিয়া পেয়েছে 46, সে পঞ্চম হয়েছে। এই ছিল আমাদের আজকে 5 জন প্রতিযোগী। এখন তাদেরকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো। আর আজকের ভাইবার টপিক বা বক্তব্যের টপিক হচ্ছে মাগুরার বিস্তারিত তথ্য, মাগুরা সম্পর্কে তথ্য উপস্থাপন করতে হবে। সময় যেহেতু 2 মিনিট আগে বেঁধে দিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু ক্যান্ডিডেট কম বা পরীক্ষার্থী কম, সে পর্যাপ্ত সময় 3 মিনিট আমরা দিতে পারি। যে 3 মিনিট সময়, এই যে প্রধান অতিথি আমার মা চলে এসেছে, টাইমিংটা ভালো। পুরস্কার দিয়ে দেন। আমার একটু সময় কম। আচ্ছা, তা আজকেও তো বিথির প্রথম হয়েছে, তাই নাকি? বিথির যত পুরস্কার সব আমার বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে। মার কড়াকড়ি নির্দেশনা, তাহলে বিথিকেই আমন্ত্রণ জানাচ্ছি প্রথম পুরস্কার নেওয়ার জন্য মার হাত থেকে। এটা আসলে খুব গর্বের একটা বিষয় যে বাবা মা সন্তানকে বড় করে যে একটা ভালো কিছু করবে, সে তারই ধারাবাহিকতা বজায় রেখেছে বিথি। ঠিক আছে, এই তো তালি বিথির জন্য, তালি। যাক, সে কষ্ট করেছে। এরপরে শীতলাপুকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, শীতলাপুর দ্বিতীয় পুরস্কার, গতবারও দ্বিতীয় পুরস্কার নিয়েছেন। সুমন ভাই ছবি নিয়ে। আচ্ছা ঠিক আছে। এখন শীতল আপু তো শিক্ষকতা করেন, এই জন্য আশা করছি তার জড়তা আটকাবে না। এখন তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। এটা নিচে ধরলে হবে। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হুমায়রা শীতল। আজকে আমাদের বক্তব্যের বিষয় মাগুরা সম্পর্কে কিছু বলতে হবে। আমি প্রথমে আমাদের জব মিশন মাগুরার কর্ণধার মোহাম্মদ আল জাবিদ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমি আমার উপস্থাপনা শুরু করছি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তর খুলনা অঞ্চলের প্রায় 1049 বর্গ কিলোমিটার বিশিষ্ট 4টি উপজেলা নিয়ে গঠিত মাগুরা জেলাটি 1984 সালের 1 মার্চ মহকুমা থেকে জেলায় উন্নীত হয়, যেটা মুক্তিযুদ্ধের সময় 8 নম্বর সেক্টরের অধীনে ছিল এবং 7 ডিসেম্বর 1971 সালে শত্রুমুক্ত হয়। এবং তার পাশাপাশি আমরা আরো জানি মাগুরা প্রথম দারিদ্র্যমুক্ত জেলা হিসেবে স্বীকৃতি পায়। প্রথমেই আমি আসি মাগুরা জেলার নামকরণ নিয়ে। বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে এই অঞ্চলে একসময় প্রচুর জলদস্যুদের উৎপাত ছিল, সেখান থেকে সেই মগদের থেকে মাগুরা নামের উৎপত্তি। আবার কেউ বলে থাকেন আগে অঞ্চলে মরা গাং ছিল, মরা গাংকে মগরা বলা হতো, সেই মগরা থেকে মাগুরা শব্দের উৎপত্তি। একজন ঐতিহাসিক শামসুদ্দিন, যিনি খুলনা জেলার আদিপর্ব নামে একটি বই লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে মরা গাং থেকে মাগুরা শহরের মাগুরা নামটির উৎপত্তি। এ থেকেই বোঝা যাচ্ছে যে মাগুরায় বেশ কিছু নদী রয়েছে, যেমন আমাদের মাগুরা শহরটি নবগঙ্গা নদীর তীরে অবস্থিত, আমাদের মোহাম্মদপুর উপজেলাটি মধুমতি নদীর তীরে অবস্থিত, মাগুরার শেষ প্রান্তে গড়াই নদী আছে, আমাদের শ্রীপুর উপজেলাতে আছে কুমার নদ।
আমাদের মাগুরায় বেশ কিছু উল্লেখযোগ্য জিনিস আছে, যার মধ্যে একটি কথা না বললেই নয়। এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, ফলের মৌসুম, আমাদের হাজীপুরের লিচু যেটা আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটার কথা তো না বললেই নয়। এছাড়াও রয়েছে বিভিন্ন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, সেটা মাগুরা সদর থেকে শুরু করে শ্রীপুরে আছে জমিদার বাড়ি, আমাদের ইসাকাদা আছে নীলকুঠি, মোহাম্মদপুরে আছে রাজা সীতারাম রায়ের বাড়ি। এছাড়াও আরো ছোটখাটো বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, যেখানে ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এসেই বিভিন্ন সময় তাদের সুন্দর সময় বা বিনোদনের জায়গা হিসেবে বেছে নেয়। আমাদের মাগুরাতে 2টি সংসদীয় আসন রয়েছে, মাগুরা 1, মাগুরা 2, যেটা 91 এবং 92 নাম্বার। আমাদের মাগুরাতে ঐতিহ্যবাহী কিছু অনুষ্ঠান প্রতি বছর উদযাপিত হয়ে থাকে, যেটি প্রথমে যেটার কথা না বললেই নয়, মাগুরার যে কাত্যায়নী পূজাটা, সেটা বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন দেশ থেকেও প্রতি বছর বিভিন্ন দর্শনার্থী এই সময়টা মাগুরাতে এসে থাকেন। এছাড়াও ঘোড়দৌড়, পহেলা বৈশাখে মেলা, বিজয় দিবসের মেলা, বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বশেষ আমি মাগুরা জেলার বিখ্যাত কিছু ব্যক্তির নাম বলতে চাই, যেমন আমাদের শ্রীপুরের কবি কাজী কাদের নেওয়াজ, মাগুরা পানান্দোয়ালির ডাক্তার লুৎফুর রহমান, আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান সহ সর্বশেষ যার নামটি না বললেই নয়, ক্রিকেটের জন্য সারা বিশ্ব যাকে চেনে, আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি আজকে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শীতল আপুকে অসংখ্য ধন্যবাদ, তিনি সুন্দর করে তার বক্তব্য উপস্থাপন করেছেন। হ্যাঁ, অবশ্যই আপনার পুরস্কার আপনি নিয়ে যাবেন। আসলে আমরা মাগুরা জেলায়, আমরা যেহেতু আমাদের জন্মস্থান, সেই কারণে ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করেন যে আপনার মাগুরার বিখ্যাত কোনো ব্যক্তির নাম বলুন বা মাগুরা কেন বিখ্যাত, এই বিষয়গুলো জানতে চাওয়া হয়। তারই ধারাবাহিকতায় যাতে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদেরকে মাগুরা সম্পর্কে একটু সম্যক ধারণা দেওয়া যায় যে আমাদের মাগুরা কেন বিখ্যাত বা কি কি রয়েছে, সেই কারণেই এই ছোট্ট আয়োজন। এখন তৃতীয় পুরস্কার নিতে আমন্ত্রণ জানাচ্ছি ফাতেমা আপুকে, উনি 72 পেয়েছেন। গতবারও কি তৃতীয় হয়েছিল? তাহলে আপু কি কারেন্ট অ্যাফেয়ার্স তো দিয়েছি, দরকার নেই। তাহলে হচ্ছে আপুকে আমরা কলম পুরস্কৃত দিব, 6টি কলম তাকে উপহার হিসেবে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপুকে, তিনি এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে এসেছেন, মানে সবাই এসেছেন। এখন মাগুরা সম্পর্কে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা খাতুন, আমার জন্মস্থান মাগুরা জেলার শ্রীপুর থানায়। আজকের ভাইবার টপিক ছিল মাগুরা জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য। আমি মাগুরা জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু বলছি। মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। মাগুরা জেলার উত্তরে রয়েছে রাজবাড়ী জেলা, দক্ষিণে রয়েছে যশোর ও নড়াইল, পূর্বে রয়েছে ফরিদপুর এবং পশ্চিমে রয়েছে ঝিনাইদহ জেলা। মাগুরা জেলাটি বাংলাদেশের আয়তনের মধ্যে 56তম, জনসংখ্যায় 57তম এবং খুলনা জেলায় 8ম। মাগুরা জেলা বিখ্যাত অনেক ঐতিহাসিক স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য। মাগুরা জেলায় বিশেষ করে 35তম জিআই পণ্য স্বীকৃত হাজরাপুরি লিচুর জন্য বিখ্যাত, যেটা সারা দেশব্যাপী এখন মাগুরা জেলার নামে সবাই মাগুরা জেলা জানে। হাজরাপুরি লিচুর জন্য বিখ্যাত এবং বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরাতেই। এছাড়াও রয়েছে বিশিষ্ট কবি সাহিত্যিক ফারুক আহমদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মাঝাইল গ্রামে অবস্থিত। ফারুক আহমদ 7 সাগরের মাঝি কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত। এছাড়া রয়েছে সৈয়দ আলী আহসান, যিনি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলার ইংরেজি অনুবাদক। মাগুরা জেলাতে রয়েছে ডক্টর ফারুক আহমদের বাড়ি এবং কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। শিক্ষাগুরুর মর্যাদা, এটি কবি কাজী কাদের নেওয়াজের বিখ্যাত কবিতা। এছাড়া মাগুরাতে রয়েছে বিখ্যাত দর্শনীয় স্থান, যার মধ্যে ভাতের ভিটা,
কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, সীতারাম রায়ের বাড়ি এবং হচ্ছে জমিদারের বাড়ি রয়েছে শ্রীপুর উপজেলাতে। মাগুরা জেলাতে কয়েকটি নদীও রয়েছে, নবগঙ্গা নদী, কুমার নদ। এবং মাগুরা জেলাতে বিখ্যাত ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়, এটা মোহাম্মদপুরে হয়। এর জন্য সারা বাংলাদেশের মানুষ মাগুরা জেলাকে চিনে অনেকভাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপুকে। আসলে তিনি অসুস্থ, তারপরেও তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। আসলে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই তথ্যগুলো যখন উপস্থাপন করব তখন হচ্ছে আমরা যদি মুখস্থ করে আসি, হ্যাঁ, তখন হচ্ছে আটকে যায়। এটাকে যদি নিজের মতো করে ধারণ করে নিজে যেটা বুঝেছি বা যেটা মনে আসে সেটা ইনস্ট্যান্টলি বলে রাখা, হ্যাঁ। কিন্তু আমি যদি মুখস্থ করে বলতে যাই তখন হচ্ছে আটকানোর সম্ভাবনা বেশি থাকে। এরপরে চতুর্থ পুরস্কার হিসেবে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টি আপুকে। তার 4টি কলম। এখন হচ্ছে বৃষ্টি আপুকে মাগুরা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। সবাইকে শুভ বিকাল। আসলে আমি আর কি পারিবারিক একটু সমস্যার জন্য আর কি এই টপিকটার উপরে সেভাবে আমি কোনো কিছু তৈরি করতে পারিনি, কিন্তু উপস্থিত যতটুকু মনে আসতেছে ততটুকুর ভিতর থেকে কিছু বলতে চাচ্ছিলাম। মাগুরা আমাদের সবার প্রিয়, আমাদের জন্মভূমি, কিন্তু আমার বেড়ে ওঠাটা আসলে এই শহরে হয়নি। আমি আমার বাবার চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি, আশেপাশে অনেক জায়গায় দেখেছি, বলতে গেলে মাগুরাতেই কম ঘোরা হয়েছে আমার। কিন্তু তারপরেও হচ্ছে আমার বাড়ি হচ্ছে শ্রীপুরে। বর্তমানে তো হচ্ছে 4টা উপজেলা। আর আজকে আচ্ছা, ঠিক আছে, বৃষ্টি আপুকে অসংখ্য ধন্যবাদ। তবে আসলে ইনস্ট্যান্ট এই যে যেটা বললাম যে হঠাৎ করে ভাইবা বোর্ড কিন্তু এরকমই, ভাইবা বোর্ডে হঠাৎ করে আপনাকে কি প্রশ্ন করবে তখন কিন্তু মাথায় অনেক কিছু থাকলেও এলোমেলো হয়ে যায়। এই কারণে এই ছোট্ট একটু আয়োজন যে ভাইবা ফেস কিভাবে করতে হয় বা ইনস্ট্যান্ট কি চিন্তা চেতনা আছে। এখন হচ্ছে লামি আপুকে 5ম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি 46 পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, উনি ক্যামেরা আসতে যাচ্ছেন না। এখন হচ্ছে যেহেতু শীতল আপু এবং ফাতেমা আপু ওরা খুব সুন্দর করে অনেক তথ্য উপস্থাপন করেছেন, হ্যাঁ, তথ্য উপস্থাপনের দিক থেকে দুইজনই প্রায় সমানে সমান, হ্যাঁ। এখন হচ্ছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা 2টা পুরস্কারই দিই। যে প্রথম পুরস্কার তাহলে আমরা কাকে দিতে পারি? তথ্য বেশি, হ্যাঁ, এখন গেস্ট নির্বাচন করুক। এই শিমন ভাই, আপনি বলেন যে আজকে কার বক্তব্য বা আপনার কোনটা আপনার ভালো লাগছে বলেন। শীতল আপু শিক্ষকতা করেন, ওনার উপস্থাপনা সুন্দর, খুব সুন্দর, উনিও অনেক তথ্য বলেছেন। এখন যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে শীতল আপু আমার দৃষ্টিকোণ থেকে ফার্স্ট সামগ্রিক দিক থেকে, হ্যাঁ। কারণ হচ্ছে ভাইবা বোর্ডে ওইটাই দেখে যে আপনার উপস্থাপনা, বাচনভঙ্গি, সবকিছু তথ্য। এখন হচ্ছে দ্বিতীয় হিসেবে আমরা ফাতেমা আপুকে ঘোষণা করছি। এখন আমাদের প্রথম পুরস্কার ছিল একটি প্যাড এবং একটি কলম। তাহলে শীতল আপুকে কলম নেওয়ার জন্য, মানে পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শীতলা আপুকে। এখন আরেকটু আমরা শীতলা আপুর কাছে শুনবো, সে যেহেতু ইনস্ট্যান্ট অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারেন। এখন তার কাছে আমরা জানবো যে মাগুরা সম্পর্কে টপিক দিয়াতে মানে কি ধরনের আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে বা উপকার হচ্ছে। সাধারণত ভাইবা বোর্ডে এরকম আগামীতে এরকম টপিক দিলে কি ধরনের আমাদের ইমপ্রুভমেন্ট হবে? ধন্যবাদ আলজাবিদ ভাইয়াকে। আমি মনে করি যেহেতু আমার জন্মস্থান, জন্মের জেলা মাগুরা, যে কোনো ভাইবা পরীক্ষাতে গেলে আমাকে যদি কোনো বেসিক 3টা কোশ্চেন করা হয়ে থাকে, আমার মনে হয় সেটা আমার জন্মস্থান থেকে একটা কোশ্চেন আমার থাকতে পারে। আর একটা থাকতে পারে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি।
আরেকটা থাকতে পারে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। আমার মনে হয় যে 3টা প্রশ্ন যদি থাকে, তার মধ্যে আমার জন্মস্থান নিয়ে একটি প্রশ্ন, সেখানকার বিভিন্ন তথ্য বা উপস্থাপনা এরকম কিছু থাকতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু আমার পূর্বেও অভিজ্ঞতা আছে, আমি যেহেতু ভাইবা পরীক্ষা অ্যাটেন্ড করেছি বলে আমার একটু প্রস্তুতি নেওয়া ছিল, এইবার দেয়াই আমি মনে করি আরো বেশি আমার প্রস্তুতিটাও একটু শক্ত হলো। ইভেন আমার পরবর্তী যারা প্রার্থী ছিল তারা যে তথ্যগুলো দিয়েছেন, আমি সেখান থেকেও আরো কয়েকটা তথ্য নিয়ে এখানে অ্যাড করব, করে একটা সুন্দর নোট করে রাখবো। তো আমি মনে করি চাকরির প্রার্থী সে যদি ভাইবা পর্যন্ত যায় এবং তার জন্মস্থানের যাবতীয় দিকগুলো যদি তার একটু মেমোরাইজ থাকে, আমি আশা করি তার ভাইবা পরীক্ষা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে এবং এটা আমাদের জন্য খুবই উপকারী। এবং ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে আজকে আমাদের ভাইবার দ্বিতীয় টপিক ছিল। প্রথম দিন ছিল নিজের সম্পর্কে, আজকে হচ্ছে নিজের জন্মভূমি বা মাগুরা জেলার সম্পর্কে। তো আমি এটা আশা করি আমাদের সবারই খুবই কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শীতলা আপুকে। এখন ফাতেমা আপু যেহেতু ভালো তথ্য উপস্থাপন করেছেন, তার তথ্যের ঝুড়িতে অনেক তথ্য ছিল, সে কারণে তাকে অসংখ্য ধন্যবাদ। তবে উপস্থাপনের দিক থেকে কিছুটা জড়তা ছিল, সেই কারণে আসলে সামগ্রিক দিক বিবেচনা করে তাকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এখন ফাতেমা আপুর কাছে অভিজ্ঞতা বাড়ে যদি প্রতিনিয়ত এরকম প্র্যাকটিসের মাধ্যমে। ঠিকই, তখন তো আমাদের ভাইবা নেবে, তো আমাদের হচ্ছে ভাইবার প্র্যাকটিস করা, ভালোভাবে উপস্থাপন করার, ওইটা হয়তো ঠিক হয়ে যাবে আশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপুকে। এরই মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ হলো। আজকে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময়। যাই হোক, আজকের অভিজ্ঞতা থেকে যেটা উপলব্ধি করলাম যে আসলে এই ধরনের ভাইবার আয়োজন করাটা বেশ